প্রথমত এই যে এখানে একটা কি দেওয়া আছে, তল দেওয়া আছে, আনত তল। এটা হচ্ছে একটা আনত তল। এই আনত তলের অ্যাঙ্গেলটা দেয়া আছে কোণ কত, 15 ডিগ্রি, এবং আনত তলটা এসি তল, যা ভূমির সাথে 15 ডিগ্রি কোণে হেলানো আছে। সো এসি তলে কোনো বস্তু রাখা হলে তা স্থির থাকবে কি না গড়িয়ে পড়বে, ওইটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। সো ফার্স্ট অফ অল এখানে ঘর্ষণের সাথে আমাদের সম্পর্ক বের করতে হবে। কারণ একটা বস্তুকে যদি আমরা একটা তলে রাখি, যেমন ধরো উম একটা তল বিবেচনা করি আমরা। এই তলে কোনো বস্তুকে যদি রাখা হয়, কোনো বস্তুকে যদি আমরা রাখতে চাই, ধরো এই বস্তুটা হচ্ছে এমন একটা বস্তুকে রাখতে চাচ্ছি। এই বস্তুকে যদি বল প্রয়োগ করি আমরা, ডান দিকে যদি বল প্রয়োগ করি, তাইলে তার ঘর্ষণ বল তল বরাবর বিপরীত দিকে কাজ করবে, তল বরাবর বিপরীত দিকে কাজ করবে। ওকে, এটাকে আমরা বলি ঘর্ষণ বল। এখন ঘর্ষণ বল কি, এই সংজ্ঞাটা যখন জিজ্ঞেস করা হয় তখন আমরা বেশিরভাগই বলি ঘর্ষণ হচ্ছে গতির বিপরীতে কাজ করে। নো, এই সংজ্ঞাটা পারফেক্ট সংজ্ঞা না, এটা হচ্ছে ঘর্ষণ বলের বৈশিষ্ট্যকে আমরা সংজ্ঞা বলতেছি। সো ঘর্ষণ বল এক ধরনের স্পর্শ বল, এবং এই স্পর্শ বলের আনুভূমিক উপাংশ হচ্ছে ঘর্ষণ বল। আর স্পর্শ বলের আরেকটা উপাংশ থাকবে, সেটা হচ্ছে উলম্ব উপাংশ। সেই উলম্ব উপাংশকে বলি আমরা কি, উলম্ব উপাংশকে বলি আমরা ভূমির প্রতিক্রিয়া বল। ঠিক আছে। হ্যাঁ, এখন এখানে উপাংশ কি জিনিস সেটা নিয়ে আলোচনা আসবে। ইয়েস, আমি এটা নিয়ে এখন আলোচনা করব। সো এই আর এর পরিচয় হচ্ছে, আর এর পরিচয় লম্ব প্রতিক্রিয়া বল, আর এফ এর পরিচয় ঘর্ষণ বল। ঠিক আছে। এখন ঘর্ষণ বলের যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে যে তার আপেক্ষিক গতিকে বাধা দেয়া। ওকে, আপেক্ষিক গতিকে বাধা দেওয়া। ঠিক আছে, বা আপেক্ষিক গতি কমানোর ট্রাই করে। ওকে, সে হচ্ছে বস্তুর এবং তলের মধ্যকার যে আপেক্ষিক গতি থাকবে সেই গতিটাকে সে কমানোর ট্রাই করে। সো ঘর্ষণ বলের যে কাজ, বস্তু, তল ও ভূমির তলের মধ্যকার আপেক্ষিক গতি কমানো চেষ্টা করে। ঠিক আছে। এখন আমি প্রথমে একটা কথা বলেছিলাম যে উপাংশ, উপাংশ কি জিনিস। তো তোমরা একটা কথা মনে রাখো, যেই সব রাশির দিক আছে তাদেরকে আমরা ভাগ করতে পারবো। সো যে সকল রাশির দিক আছে তাদেরকে ভাগ করতে পারবো। ঠিক আছে। এখন এই যে দিক আছে, আমি যে এখানে একটা কথা বলছি দিক আছে, এই ধরনের রাশিকে আমরা কি বলি, মান এবং দিক আছে এই ধরনের রাশিকে আমরা মূলত ভেক্টর রাশি বলি। ঠিক আছে। এখন স্কেলার রাশিকে আমরা কিন্তু ভাগ করতে পারবো না। এখন ভাগ করতে পারবো কিসে, ভাগ করতে পারবো সেটা হচ্ছে অক্ষ বরাবর ভাগ করতে পারবো। অক্ষ বরাবর এদেরকে আমরা ভাগ করতে পারবো। ওকে, তাহলে আমরা একটু দেখি যে অক্ষ বরাবর আমরা কিভাবে ভাগ করব। ধরো এই হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, এই হচ্ছে আমাদের এক্স অক্ষ, এক্স অক্ষ, এটা আমাদের ওয়াই অক্ষ। একটা বল কাজ করতেছে এই দিকে, এফ, একটা বল নির্দিষ্ট কোণে ভূমির সাথে 30 ডিগ্রি কোণে। ঠিক আছে, ভূমির সাথে 30 ডিগ্রি কোণে এই বলটা ক্রিয়াশীল। এখন এই বলটা এক্স অক্ষ বরাবর কতটুকু অংশ, এক্স অক্ষ বরাবর দেখো তো এতটুকু অংশ দখল করে, আর ওয়াই অক্ষ বরাবর এতটুকু অংশ দখল করে। ঠিক আছে, আমরা এইটাকে লিখি ধরো এফ অফ এক্স, এইটাকে আমরা লিখবো এফ অফ ওয়াই। এফ অফ এক্স কি, এটা হচ্ছে এফ ভেক্টর, ভেক্টর চিহ্নে উপরে তীর চিহ্ন দিতে হয়। তাহলে এফ অফ এক্স হচ্ছে মূল ভেক্টরের মূল, যেই এই যে এফ, এফ এর এক্স অক্ষ
বরাবর উপাংশ। ঠিক আছে। আর এফ ওয়াই কে আমরা কি বলি? এফ ওয়াই কে বলি এফ এর ওয়াই অক্ষ বরাবর উপাংশ। সোজা কথা। এখন দেখো আমরা কিন্তু এটা দ্বিমাত্রিক তল কল্পনা করেছি। এক্স ওয়াই হচ্ছে দ্বিমাত্রিক তল, 2D প্লেন। তো সেজন্য আমরা দুইটা অক্ষে ভাগ করতে পারি। তাইলে এখানে কয়টা অক্ষ আছে? দুইটা অক্ষ আছে। এটা যদি হতো 3D প্লেন, 3D প্লেন হলে কয়টা অক্ষে আমরা ভাগ করতে পারতাম? তিনটা অক্ষ, এক্স ওয়াই জেড অক্ষ। ঠিক আছে। 3D প্লেনে আমরা তিনটা অক্ষ, বা 3D প্লেন বলে না, 3D স্পেস বলে, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, এক্স ওয়াই জেড। ঠিক আছে। যেমন এটার একটা উদাহরণ দিই, যেমন পাখি আকাশে উঠতেছে, মশা মাছি এগুলা উঠতেছে। তো আমাদের যদি এই মশা কোথায় অবস্থান করতেছে বা পাখি কোথায় অবস্থান করতেছে এটা স্পেসিফিক ভাবে বের করতে চাই, তাহলে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, তিনটা অক্ষের প্রয়োজন হবে। ওকে। আমরা এখন সিম্পল ভাবে দুইটা অক্ষ নিয়ে কথা বলতেছি, সেজন্য দুইটা অক্ষে আমরা উপাংশে ভাগ করব, তখন আমার তিনটা উপাংশ আসবে। সো হ্যাঁ, বলেরও তিনটা উপাংশ হতে পারে, তখন হয়ে যাবে এফ অফ এক্স, এফ অফ ওয়াই, এফ অফ জেড। ওইগুলো আমরা ভেক্টর শিখতে সময় খুব বিস্তারিত ভাবে শিখবো, এবং বলের সমস্যাগুলো তখন আমরা খুব ভালোভাবে সমাধান করতে পারবো। এখন আমরা দেখি এখানে যে এই যে এফ ভেক্টরটা, এইটাকে আমরা কিভাবে এই এফ অফ এক্স, এফ অফ ওয়াই তে আমরা ভাগ করে ফেললাম, সেটার একটু বিশ্লেষণটা দেখি, গাণিতিক বিশ্লেষণ আমাদেরকে কি বলে। তো দেখো, এই যে এই জিনিসটা যে আমরা ভাগ করে ফেললাম, লেটস সে এটা আমাদের এফ। ওকে। তার মানে এই বাহুটা এফ। তার মানে এই যে বাহুটা আছে, এই বাহুটা কি? এফ অফ ওয়াই, কারণ এইটা এবং এটা সমান্তরাল। আর এটা কি? এফ অফ এক্স। আর এই অ্যাঙ্গেলটা কি? 30 ডিগ্রি। ওকে। বা আমরা এই অ্যাঙ্গেলটাকে জেনারেলি থিটা ধরি, তাহলে আমাদের এখানে বুঝতে সহজ হবে। তো আমরা মনে মনে ধরি যে এইটা এবং এটা নাই। ওকে। তাহলে এফ এর, আমরা যদি একটা ত্রিভুজ চিন্তা করি, ধরে নেই এটা ওয়াই, এটা এক্স, তাহলে আমরা কি কস থিটা সমান লিখতে পারি? কস থিটা সমান কি? কস থিটা সমান ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। ভূমি কত? এক্স, অতিভুজ কত? এফ। আমরা সাইন থিটা সমান যদি লিখি, সাইন থিটা সমান আমাদের কি হবে? লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। ওকে ফাইন। তাহলে এখান থেকে আমরা এক্স সমান কি লিখতে পারি? এফ কস থিটা। আর এখানে ওয়াই সমান কি লিখতে পারি? এফ সাইন থিটা। তাহলে কি আমরা পেয়ে গেছি যে এক্স উপাংশ, এই যে যেটাকে আমরা মনে মনে বাদ দিয়ে এরপরে এই ত্রিকোণমিতির হিসাবটা করলাম, এক্স বরাবর যে উপাংশ সেটার মান এফ কস থিটা, আর ওয়াই বরাবর যে উপাংশ এটার মান কি? এফ সাইন থিটা। ঠিক আছে। এটা আমরা বুঝতে পারছি। এফ সাইন থিটা এবং এফ কস থিটা ডিপেন্ড করে থিটার উপরে। থিটা যেভাবে কাজ করবে সাইন এবং কস ওই রকম ভাবেই হবে। ওকে। আমরা তাহলে উপাংশটা বুঝতে পারলাম। এখন আমরা আনত তলে বস্তুর গতি বুঝার ট্রাই করব। ঠিক আছে। যেমন ধরো এই যে আনত তল। আচ্ছা, আনত তলে এটা বুঝার আগে আমরা ঘর্ষণের ব্যাপারটা আরেকটু ভালো করে বুঝে নিই। সো ধরো এই যে বস্তুর উপরের দিকে কাজ করে লম্ব প্রতিক্রিয়া বল, বস্তুকে যদি এই দিকে বল প্রয়োগ করা হয় তাহলে তল বরাবর বিপরীত দিকে কাজ করবে। তল বরাবর, আমি বারবার একটা কথা বলতেছি, ঘর্ষণ কিন্তু তল বরাবর কাজ করে, বিপরীত দিকে এফ। তাহলে এই যে এফ, এফ আসলে দুই ধরনের, একটা হচ্ছে গতীয় ঘর্ষণ, আর একটা স্থিতি ঘর্ষণ। এখন গতীয় ঘর্ষণের ইকুয়েশন আছে, স্থিতি ঘর্ষণের কোনো স্পেসিফিক ইকুয়েশন নাই। এবং স্থিতি ঘর্ষণের ক্ষেত্রে একটা অসমতার ইকুয়েশন আছে বা ম্যাক্সিমাম ভ্যালু আছে, স্থিতি ঘর্ষণের ম্যাক্সিমাম ভ্যালু হয়। আর গতীয় ঘর্ষণ সব সময় কি? কনস্ট্যান্ট। ওকে। তাহলে আমরা যেহেতু বস্তু গড়ায় পড়তেছে, আমরা নর্মালি ঘর্ষণ বিবেচনা করব, গতি ঘর্ষণ নাকি স্থিতি ঘর্ষণ এটা আমাদের আলোচনায় না। যেহেতু গতিশীল অবস্থায় উপক্রম হবে কি হবে না, এই সিনারিওতে আমরা স্থিতি ঘর্ষণের সর্বোচ্চ ভ্যালু কনসিডার করব। তাহলে গতিশীল হওয়ার উপক্রম, সেই সিনারিওতে আমরা স্থিতি ঘর্ষণের ম্যাক্সিমাম ভ্যালু কনসিডার করব। স্থিতি ঘর্ষণের ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে মিউ ইন্টু আর। ওকে। এটা আমরা মাথায় রাখবো, যেই কোনো তলের ক্ষেত্রে এই কথাটা প্রযোজ্য। ঠিক আছে। এখন আমরা আনত তলে দেখি, আনত তলে
কি ঘটনা ঘটে সেটা আমরা একটু বিশ্লেষণ করি। এই জায়গায় হচ্ছে ধরো আমরা থিটা কোণে নিয়ে নিলাম, এই হচ্ছে একটা বস্তু। তাইলে এই বস্তুর তল বরাবর একবারে লম্ব দিকে থাকে কে? আর। ঠিক আছে, বস্তু গড়ায়া পড়ার উপক্রম এখানে হবে, তার মানে গতি এদিকে থাকবে আর ঘর্ষণ বল এই বরাবর থাকবে। ঠিক আছে, এফ, ঘর্ষণ বল এই বরাবর থাকবে। তাহলে ওজন কোন দিকে কাজ করবে? ওজন কিভাবে কাজ করবে? নো, ওজন কাজ করবে এইভাবে, এমজি। এখন আমরা যেহেতু আয়ত তলে আছি, তাইলে আমাদের এই যে সবুজ যে রেখাটা এটা হলো এক্স অক্ষ, আর এই তল বরাবর লম্ব হচ্ছে আমার ওয়াই অক্ষ। তাইলে আমার বস্তুর গতি এই এক্স এবং ওয়াই অক্ষ বরাবর ভাগ করে নেই। তাহলে এই অ্যাঙ্গেলটা থিটা, এই অ্যাঙ্গেলটা থিটা হলে এই অ্যাঙ্গেলটাও থিটা হবে। এখন দেখো এই সিনারিওতে, এই যে সিনারিও গতিশীল হওয়ার উপক্রম, এটা কি? গতিশীল হওয়ার উপক্রম। ঠিক আছে, এখন এইখান থেকে আমরা বিশ্লেষণ করব সবকিছু। তাইলে এই যে এমজি কে আমরা এখন দুইটা ভাগে ভাগ করব। কোন কোন ভাগে ভাগ করব? আমরা আমরা এই ব্যাপারটা কিন্তু আমাদের ক্লিয়ার হতে হবে, কোন কোন ভাগে আমরা ভাগ করতে চাচ্ছি। তাইলে ওয়াই উপাংশ এবং এই যে গতিশীল বরাবর এক্স উপাংশ, এই দুইটা অক্ষ বরাবর এদেরকে ভাগ করব। ওকে, কারণ এই দুই অক্ষের মাঝ বরাবর মাঝখানের এরিয়াতে আছে। তাহলে ওয়াই অক্ষ বরাবর এটা আসবে এম জি কস থিটা। দেখো যার সাথে থিটা তার সাথে কস, এটা আমরা মাথায় রাখবো। আমরা লাস্টে যখন শিখছি যার সাথে থিটা তার সাথে কস, আর এই বরাবর আসবে কি এম জি সাইন থিটা। শেষ। আমাদের এখন আর এই মূল ভেক্টরের কোনো প্রয়োজন নাই, আমাদের মূল ভেক্টরের কোনো প্রয়োজন নাই। তাহলে আমরা পরবর্তী না, এখানে আমরা লিখি আনত তল বরাবর কি কি গতি কাজ করছে। আনত তল বরাবর গতি কাজ করছে এই বরাবর আর এই বরাবর এম জি সাইন থিটা, এই বরাবর ঘর্ষণ বল, আর এই বরাবর এম জি কস থিটা। ঠিক আছে, এখন দেখো, এখন বস্তুটা গতিশীল হওয়ার উপক্রম, তার মানে গতিশীল হয় নাই, জাস্ট হবে। এরকম সিনারিওতে তার গতিতে মানে বস্তুর উপর প্রয়োগকৃত বলের সমষ্টি শূন্য। সো এই সিনারিও আমরা এখানে আবার একে আরেকটু ব্যাখ্যা করি। আর এই বরাবর এম জি সাইন থিটা, এই বরাবর এম জি কস থিটা, এবং এই বরাবর হচ্ছে এফ। আমি জাস্ট উপরে বুঝাইলাম, আমরা জানি যে ঘর্ষণ বল অলওয়েজ তল বরাবরই কাজ করে। ঠিক আছে, জাস্ট আমি উপরে উঠায় বুঝাইলাম যে ভেক্টরটা কিভাবে আছে এখানে। তাইলে বস্তু গতিশীল হওয়ার উপক্রম হলে তার এক্স অক্ষ বরাবর সবগুলা বলের সমষ্টি শূন্য হবে, ওয়াই অক্ষ বরাবর সবগুলা বলের সমষ্টি শূন্য হবে। শেষ। ঠিক আছে, কারণ ওয়াই অক্ষ বরাবর সে গতিশীল হচ্ছে না। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, যেমন দেখো এক্স অক্ষ বরাবর ফ্রিকশন ফোর্স কাজ করতেছে ডান দিকে, আর এম জি সাইন থিটা কাজ করতেছে বাম দিকে। তাহলে আমরা লিখতে পারি এফ ইজ ইকুয়াল টু এম জি সাইন থিটা, এটা 1 নং ইকুয়েশন। আর 2 নং ইকুয়েশনের ক্ষেত্রে আর ইজ ইকুয়াল টু এম জি কস থিটা, এটা 2 নং ইকুয়েশন। ঠিক আছে, এবার আমরা জানি ফ্রিকশন ফোর্স বা স্ট্যাটিক ফ্রিকশন স্থিতি ঘর্ষণের ক্ষেত্রে সর্বোচ্চ ভ্যালু, স্থিতি ঘর্ষণের সর্বোচ্চ ভ্যালু মিউ ইনটু আর। এখন দেখো আর এর ভ্যালু কত আসছে? আর এর ভ্যালু আসছে আমার এম জি কস থিটা, এবং এইটাও কিন্তু ম্যাক্সিমাম ভ্যালু। ঠিক আছে, তাহলে এখন এইখান থেকে আমরা পাচ্ছি, এইখান থেকে আমরা যে জিনিসটা পাবো সেটা হচ্ছে দেখো, এই যে ম্যাক্সিমাম ভ্যালু এটা আমরা এই পাশে লিখে ফেলি এম জি সাইন থিটা, আর এই পাশে লিখতে পারি মিউ এম জি কস থিটা। ওকে, তাইলে এবার এখানে আমরা কাটাকাটি করে দেখি কি আসে। এম জি এম জি কাটা যাচ্ছে, আর সাইন থিটা ইজ ইকুয়াল টু মিউ কস থিটা। এখান থেকে আমরা বলতে পারি ট্যান থিটা ইজ ইকুয়াল টু মিউ। এখন এই থিটা জিনিসটা কি? এই থিটাকে বলা হয় ক্রিটিক্যাল অ্যাঙ্গেল।
ওকে, অনেক সময় এটাকে থিটা সি দ্বারা প্রকাশ করে। এর অর্থ হচ্ছে এই অ্যাঙ্গেলের বড়, এই অ্যাঙ্গেল থেকে যদি বেশি হয় বস্তু গতিশীল হওয়ার উপক্রম হবে, আর এই অ্যাঙ্গেল থেকে যদি সমান বা কম হয় গতিশীল হবে না। ওকে, তাহলে আমি নেক্সট পেজে এটার বিস্তারিত দেখাবো। আমরা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল দেখলাম থিটা সি। ওকে, তাহলে থিটা সি কিভাবে বের করে? ট্যান থিটা সি ইজ ইকুয়াল টু মিউ। সো এখান থেকে আমরা পাবো থিটা সি হচ্ছে ট্যান ইনভার্স মিউ। ওকে, তাহলে এইটা হচ্ছে আমার থিটা সি। এখন এটা আমরা বুঝতে পারলাম। এখন ধরো কোনো একটা অ্যাঙ্গেল দেয়া আছে এই এই অ্যাঙ্গেলের উপর ভিত্তি করে আমরা এখন দেখব যে সেটা থিটা সি থেকে বড় নাকি ছোট। দেখো, তাহলে কন্ডিশন হচ্ছে থিটা যদি থিটা সি থেকে বড় হয় তাহলে গতিশীল হবে, থিটা যদি থিটা সি এর সমান হয় তাহলে গতিশীল হওয়ার উপক্রম হবে। উপক্রম হবে, বা এটাকে বলা হয় সাম্যাবস্থা। ঠিক আছে, বা এটার আরো কন্ডিশন আছে। এই জিনিসটার আরো কিছু নাম আছে, নামগুলো আমি ডিটেলসে লিখছি। এটার নাম হচ্ছে থিটা সি যদি থিটার ইয়ে হয় তাহলে এই থিটা মিনিমামের জন্য গতিশীল হবে, তার মানে গতিশীল হওয়ার জন্য মিনিমাম অ্যাঙ্গেল। আবার আরেকটা নাম হচ্ছে থিটা ম্যাক্সিমামের জন্য স্থির থাকতে পারে। ঠিক আছে, তাহলে আমরা বুঝে গেছি এই সাম্যাবস্থায় আসলে কি কি অ্যাঙ্গেলের এই কি কি নাম হতে পারে বা এটার মিনিং কি বুঝাইতে পারে। এখন যদি এরকম হয় থিটা সি থেকে ছোট হয় তাইলে সব সময় তলে স্থির থাকবে। ঠিক আছে, এখন আমরা দেখি যে গিভেন কোয়েশ্চেনে আমাদের কি কি দেয়া ছিল এবং কিভাবে আমরা সেটা বের করব। প্রশ্নে আমাদের থিটা কত ছিল? থিটা 15 ডিগ্রি ছিল, আর মিউ এর ভ্যালু ছিল 0.25। তাহলে আমরা এখন বলতে পারি এখান থেকে আমরা থিটা সি বের করব। দেখি আমাদের থিটা সি কত হয়। থিটা সি, দেখো আমরা আমাদের টেক্সট বুকে কিন্তু এই জিনিসটা দেয়া ছিল, থিটা ইজ ইকুয়াল টু ট্যান থিটা ইজ ইকুয়াল টু মিউ, কিন্তু এটার কোনো ধরনের ব্যাখ্যা বা এটা কখন আমরা ইউজ করতে পারবো কি করতে পারবো ওইসব কিছু ছিল না। সো সেজন্য অনেকে হয়তো এই জিনিসটা বুঝতে পারে নাই। কিন্তু এখান থেকে আমরা যে থিটা সিটা এখানে বের করতে পারবো। তাহলে আমাদের কোয়েশ্চেন অনুযায়ী ট্যান থিটা ইজ ইকুয়াল টু 0.25 থিটা, আমি এটাকে থিটা সি দিলাম, থিটা সি ইজ ইকুয়াল টু, থিটা সি মানে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, ট্যান ইনভার্স 0.25। সো ক্যালকুলেট করে আমরা পাচ্ছি 14.03624। সো তুমি এটাকে চাইলে লিখতে পারো 14.04 ডিগ্রি। ওকে, তাহলে এখন আমরা এখানে দেখতেছি যে এই যে থিটা সি থেকে থিটা বড়, তার মানে আমরা এখানে বলতে পারি, আমরা কনক্লুশনে আসছি যে থিটা ইজ গ্রেটার দ্যান থিটা সি। তাহলে বস্তু কি গতিশীল থাকবে? বস্তু গতিশীল হবে। ওকে, তার মানে বস্তু এসি তলে গতিশীল থাকবে। ক্লিয়ার? এতটুকু জাস্ট এই যে এই পেজে যা যা আমি লিখছি এটা যদি তুমি একটু সুন্দর করে লিখতে পারো, ক্যালকুলেশনটা যদি ঠিকঠাক হয় তাহলে আমরা কি এটা ফুল মার্কস পেতে পারো তোমরা। ওকে, আমরা আশা করি বুঝতে পারছি। আরেকটা জিনিস, বস্তু গড়িয়ে পড়বে কি পড়বে না সেটা বস্তুর ভরের উপর নির্ভর করে না। আমি এটা একটু রেড পেন দিয়ে লিখে দেই। বস্তু গড়িয়ে পড়বে কি পড়বে না তা বস্তুর ভরের উপর নির্ভরশীল নয়। ঠিক আছে,
বস্তুর ভরের উপর নির্ভরশীল নয়, কিসের উপর নির্ভরশীল? ঘর্ষণ বলের উপর নির্ভরশীল, অ্যাঙ্গেলের উপর নির্ভরশীল। ওকে, সম্পূর্ণ অ্যাঙ্গেলের উপর এখানে নির্ভরশীলতাটা আমরা বের করতে পারতেছি।